এখন আমি যদি এখানে দাঁড়িয়ে আপনাকে 6-7 এর পড়া পড়াই তাহলে হবে? কিন্তু আমি যদি আবার 6-7-এ যে এখানকার পড়া পড়াই তাহলে হবে? এখান থেকে আমি শিক্ষা নিয়ে ওখানে যে কিভাবে তাদেরকে তৈরি করব, একটা শিক্ষার্থীকে আমরা কিছু দিতে পারি না, তৈরি করতে পারি, পথ দেখাতে পারি। এই জায়গাগুলো যদি না জানি, এই জায়গাগুলো কেউ জানতে চায় না। এই যে প্রথমে যে শিক্ষানীতি পড়ালাম তখন কি বললো, 30টাই কি লিখতে হবে? একবারও মাথার ভিতরে আসলো না আমি মাধ্যমিক শিক্ষার শিক্ষক, আমাকে 30টা লক্ষ্য উদ্দেশ্য জানার দরকার, বা এর সঙ্গে আরো অ্যাড করা যায় কিনা, আমরা সুপারিশ করতে পারি। আমাদের তো প্রত্যেকটা সমালোচনার শেষে সুপারিশ আছে, আমরা কিন্তু ওই চিন্তা করি না। মানে 30টা দিয়ে দিছে, এটাই আমার কাছে বার্ডেন মনে হচ্ছে। তাহলে আমি দেশের শিক্ষা ব্যবস্থায় কি ভূমিকা রাখবো? ওই 30টা যখন আমি জানবো, তখন আমি যে এলাকায় কাজ করতেছি, যে সামাজিক ব্যবস্থায় কাজ করতেছি, যে পরিবেশে কাজ করতেছি, সেই জায়গার কি চাহিদা সেটা তো আর আরেক এলাকার লোক জানবে না। তাহলে সেখান থেকে আমাকে তুলে নিয়ে কয়েকটা পয়েন্ট সুপারিশ করতে হবে। এই সুপারিশ মালাগুলো কোথায় যায়? হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ায় যায়, না হলে আমাদের পরীক্ষার খাতায় যায়, না হলে আমাদের অ্যাসাইনমেন্টে যায়, বা আমরা কোনো মিটিং এ যদি মানে অ্যাটেন্ড করি, সেখানে আমরা সুপারিশমালা দুই একটা উপস্থাপন করতে পারি। একদিনে আমাদের কাজ হবে না, পরিবর্তন ধীরে ধীরে আসে। হুট করে যে পরিবর্তন হয় সেটা কখনো সাস্টেনেবল হতে পারে না। সেটা আমরা আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় বুঝতে পারতেছি, ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা ধীরে ধীরে বিভিন্ন মাধ্যমে পরিবর্তন করতাম, এটা দেখতেন যে টেকসই আকারে আমরা একদিকে যেতাম, তাই না? তো আমরা যখন কোনো কিছু সমালোচনা করব বা সুপারিশ করব, আমি মানে একটা এখন যদি উদাহরণ দিই, আমাকে অনেকে অনেক বাজে কথা বলবে, কিন্তু আমার গোল যদি ঠিক থাকে আমি কারোর বাজে কথার দিকে যাব না। একজন যদি আমাকে উৎসাহিত করে আমি সেটাকে ধরেই আগাবো, তাই হয় না? একসময় দেখা যায় এটাই মডেল হয়ে যায়। বা আমরা হলো পাশের লোকে কিছু বলে এই একটা কথা আছে, ভয় পাই। আর দ্বিতীয়ত হলো, কি দরকার, চলতেছি তো, আমাদের টার্গেট হলো টাকা ইনকাম করে কোন রকম চলে গেলেই হলো। কিন্তু যারা সমাজ পরিবর্তন করে, যারা দেশের স্বার্থে কাজ করে, তারা কি এগুলো করে? তারা চিন্তা করে যে আমার জীবন চলে গেলে যেতেই পারে, সমস্যা নেই। আমি আমার বলে যান, কয়েকজন বা 20 যে আবিষ্কার করেছিলেন তারা দুইজনই মারা গেছেন না, হাজবেন্ড ওয়াইফ? কেন মারা গেছেন? তারা শুধুমাত্র এইটুকু জানার জন্য, এই বিষটা মিষ্টি না নুনটা না ভালো হয়, টক হয়। এই যে স্বাদটুকু প্রমাণ করার জন্য দুইজন মানুষ জীবন দিয়ে দিল। একজন এস লিখে গেল, এখন এস থেকে সল্টও হতে পারে, এস থেকে সুইটও হতে পারে। তাই ছিল না কথাটা? পরে যখন বুঝলো যে এটা দিয়ে তো দুইটাই বোঝা যায়, এটা তো ব্যাখ্যা দেওয়া যাবে না, তারপরে তার ওয়াইফ কি করলেন, উনি আবার স্বাদ দিয়ে ডব্লিউ কথাটা লিখে দিয়ে গেলেন। এই থেকেই সুইটটা হয়ে গেল যে বিষ সবসময় মিষ্টি জাতীয় খাবার। কথা বুঝছেন? এই মানে উনারা তো এটা পরিবর্তন নাও করতে চাইতে পারতো, পারতো না? কিন্তু দেখেন তাদের জীবন দিয়ে আমাদেরকে একটা কিছু ইস্টাবলিশ করে গেছে। তো আমরাও আমাদের যখন সমাজ ব্যবস্থায় কাজ করব, আমরা জীবন দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা আমাদের টার্গেটটা ঠিক রাখবো। মাধ্যমিক শিক্ষাটা হয়েছে কি, মাধ্যমিক শিক্ষা প্রথম সাবজেক্ট, পরীক্ষাটা প্রথম হয়, সব এলোমেলো থাকে, মনে করে কি কোন রকম বানাই লিখে দিয়ে আসবো। মাধ্যমিক শিক্ষার 4টা ইউনিট বাড়ানোর কোনো জায়গা নেই। 1 নম্বরে আপনি কি বানাবেন? উঠে ডেস্ক পাস নিজের মতো করে বানাতে পারবেন? উনি যে সুপারিশ দিয়ে গেছেন তাই তো দিবেন। অ্যাডামের রিপোর্টটাকে কি আপনি মডিফাই করতে পারবেন? উনি ব্রিটিশ আমলে যা দিয়ে গেছে তাই তো করবেন। শরীফ কমিশনের রিপোর্ট কি চেঞ্জ করা যাবে? শিক্ষানীতি কি চেঞ্জ করা যাবে? তো এই জায়গাগুলো 1 নম্বর ইউনিটটা খুব ভালোভাবে পড়তে হবে। পড়ার অর্থ কি বুঝতে পারা? পড়ার অর্থ আমি ওই জায়গাগুলো বুঝতেছি কিনা। আমি শিক্ষানীতির সময়ই কিন্তু বলেছি, শিক্ষানীতিতে কি আছে, আমাদের মুক্তিযুদ্ধের একটা লাইন আছে, আমাদের কালচারের একটা লাইন আছে, আমাদের ভাষার একটা লাইন আছে, আন্তর্জাতিক মানে যে 3টা জিনিসের দরকার সেটা আছে, বর্তমান আধুনিক যুগ আইসিটি সেটা আছে। তো এই যে এইভাবে যদি এথনিক গ্রুপ গুলোকে নিয়ে কাজ করার কথা বলা আছে, তাদের ভাষা নিয়ে কাজ করার কথা বলা আছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, এগুলো কি আলাদা করে কিছু করা লাগে? আমরা যদি এগুলো আমাদের মাথায় রাখি, আমরা এগুলো নিয়েই ক্লাস করি না। তো শিক্ষানীতি আমাদের দেখাইছে বলেই তো করি। এখন বলবেন যে আমরা তো শিক্ষানীতি জীবনে পড়ি নাই। আপনি সামহাও কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে আপনাকে ছোট ছোট মাইক্রো লেভেলের অনেকগুলো ট্রেনিং দেয়, তাই না?
বা ওরিয়েন্টেশন ক্লাস দেয় অথবা আপনাকে একটা বড় ট্রেনিং দেয়, সেখানে কিন্তু এই কথাগুলো বলে। তো ওনারা কোথা থেকে বলে? ওই ওই জায়গা থেকে। মাদার তো একজনই, শিক্ষানীতি, তাই না? শিক্ষার মূল জায়গা তো শিক্ষানীতি। তো সেখান থেকে এই কথাগুলো নিয়ে এক একজন এক একজনের মতো করে বলে তারা শিক্ষাবিদ হয়ে যায়। তো তাদের কথা হলো, আমরা যার কথা শুনতে পছন্দ করি বা যার কথাটা আমার কানে লাগে বা অন্তরে লাগে তারটা মনে রাখি। শিক্ষানীতিটা ওরকমই, আপনি শিক্ষাবিদদের কথা শুনে দেখবেন তাদের কথার সারমর্ম কিন্তু একটা জায়গায়। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে। এখন বলে 2 নাম্বার ইউনিটের কথা। 2 নাম্বার ইউনিটে কি আছে? মতবাদ গুলো আছে। এখন আমি আপনি কি মতবাদ চেঞ্জ করতে পারবো? রবীন্দ্রনাথ ঠাকুর তার দৃষ্টিভঙ্গি থেকে যেরকম বলে গেছে সেটাই তো আমাকে লিখতে হবে। আমি যদি আপনাকে প্রয়োগবাদের কথা বলি, আমি কি জন ডিউয়ের বাইরে যেতে পারবো? প্রকৃতিবাদের কথা বললে আমাদের উপমহাদেশের খুব লোকজন ইনভলভ নেই মতবাদের ভিতরে, বা আমাদের ওইভাবে পড়ানো হয় না, আমরা বাইরের দেশের মতবাদ গুলোকে বেশি ফলো করি। তো সেই ক্ষেত্রে যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদটা পড়ি প্রকৃতিবাদে, তো কতগুলো জিনিস আসে। উনার কবিতা আছে, উপন্যাস আছে, নাটক আছে, গান আছে। উনি তো সবকিছু প্রকৃতি নিয়েই করেছেন এবং খুব শান্ত মস্তিষ্কের কাজগুলো করেছেন। উনার ভিতরে কোনো উগ্রতা নেই, উনার ভিতরে কি নেই, উচ্ছৃঙ্খলতা নেই বা তেজদীপ্ত কোনো কিছু নেই। তো উনি যেই পরিবেশে বিলং করেছেন উনি সেইভাবেই গেছেন, কারণ তার কোনো অর্থনৈতিক সংকট ছিল না, তিনি কখনো অভাব দেখেন নাই, তিনি সরাসরি কখনো যুদ্ধে লিপ্ত হন নাই, তাই না? উনি যে পরিবেশটাকে বিলং করেছেন সেই পরিবেশেই উনি কি করেছেন, উনার মতো করে লিখেছেন। উনার ভাব গাম্ভীর্য অন্যরকম। আবার দেখেন আপনি যখন আরেকটা মানে আরো যে ওগুলোতে গেলে আমার আজকে পড়ানো শেষ হবে না, অনেক বেশি আছে। এরপরে 3 নাম্বারে যেটা যাবেন, আমরা যাদেরকে নিয়ে কাজ করব তারা কিভাবে জন্মগ্রহণ করছে, কিভাবে তাদের হচ্ছে, কিভাবে ডেভেলপ হচ্ছে, কিভাবে ম্যাচুরিটি আসতেছে, এই জিনিসগুলো আমাদের জানার দরকার নেই? তো 10 বছর থেকে যখন আমরা 18 বছর পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করি, আমরা ধরে নিয়ে এই টাইমে মাধ্যমিক শিক্ষাটা সাধারণত আমাদের দেশে গ্রহণ করে, তো তাদের সম্পর্কে আমাদের জানার দরকার না। এখানে যে সব আপনারা কেউ হয়তো বা কারোর ভাই বোন এরকম আছেন না, কারোর মা, কারোর চাচি, কারোর ভাবি, কারোর খালা, আমরা কোনোভাবে না কোনোভাবে শিশুদের পরিবর্তন গুলো দেখেছি, দেখেছি না? এগুলো মানে সাথে সাথে একটু করে রিলেট করা, আর কিছু না, এগুলো আমরা বানাই লিখতে পারি। 3 নাম্বার ইউনিটটা আমরা চিন্তা করে আমার সন্তানের জীবন দিয়ে হোক, আমার ছোট ভাই বোনের জীবন দিয়ে হোক, আমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারি। কি কারণে পারি? এটা আমরা চোখে সবসময় দেখি। যেমন উনি যদি উনার মেয়ের গ্রোথটা দেখে, ছোটবেলায় উনি কি করতো, 3 মাসে বয়সে কি করেছে, 8 মাসে কি করেছে, 1 বছরে কি করেছে, আমরা কি অ্যালবাম তৈরি করি না? হয়তো সবাই ছবি রাখতে পারি না, কিন্তু প্রত্যেকটা মায়ের তো ব্রেন এক একটা কি ক্যামেরা ওখানে রিজার্ভ করে রাখছে, রাখছে না? বড় হলে বলে না, নাতির কাছে গল্প করে, তোর মা ছোটবেলায় এই কাজটা করেছিল, তোর বাবা এই কাজটা করেছিল। ছেলের নাতি যদি ছেলেকে লাথি মারে কি বলে, তুমিও ছোটবেলায় অনেক জ্বালাইছো, বলে না এই কথাগুলো? এগুলো কোথা থেকে আসছে? বাস্তব থেকে আসছে। তো এগুলো ওখান থেকে আমরা লিখতে পারি। কিন্তু কথা হলো 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইউনিট কি এক পড়া হলো তাহলে? কারণ যেটা আমার চোখের সামনে ঘটতেছে সেটাকে আমি কিভাবে সাজিয়ে লিখবো সেটাই হলো আসল কথা। 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ইউনিট পরে দিব, কারণ আমি তাহলে ক্লাসে যেতে পারবো না। তা আজকে আমি ম্যাক্সিমাম লেখার থেকে বেশি আপনাদের কাছ থেকে শুনবো। সবাই অ্যাটেন্ড করবেন। অনলাইনে আমি একটু বলতেছি, আপনাদের কথা শুনতে গেলে আমাদের মিটিংটা হয়তো বা হবে না, এই কারণে আমরা ক্লাস করে যাব। আপনারা দেখে রাখেন, মন্তব্য থাকলে আপনারা চ্যাট বক্সে বা গ্রুপে লিখবেন, ঠিক আছে? আর গতদিনের অ্যাটেন্ডেন্স নিতে পারি নাই, মাত্র 5 জন অফলাইন লিখে দিছিলেন, স্যার মনে হয় নিষেধ করছিলেন, এই জন্য দিতে পারেন নাই, আজকে দিয়ে যাবেন। এইখানে ছবিটা আমরা কি কি দেখতেছি একটু বলেন তো? একটা শিশু, শিশু এই থেকে যে টিনেজ আস্তে আস্তে পর্যন্ত বড় যারা হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? বেড়ে ওঠা। আমরা বাচ্চাদেরকে দেখি না, ছোট থাকে একটু বড় হয়েছে বললাম, 1 মাসে যেরকম থাকে, 3 মাসে যে আরেকটু বড় হয়, 4 মাসে যে আরেকটু বড় হয়, 1 বছরে অনেক বড় হয়ে যায়, তাই না? তারপরে 19-20 বছরে ইয়াং একটা ছেলে মেয়ে হয়ে যায়, তারপরে ধরেন 40-50 বছরে আমাদের মতো বুড়া হয়ে যায়।
তা আস্তে আস্তে এই যে বেড়ে উঠতেছে, এই বেড়ে ওঠাটাকে কি বলে সাধারণত? কথার মানে একই, শুধুমাত্র বইয়ের ভাষা একটু চেঞ্জ করবে। তো যখন মানুষের এই যে শারীরিক পরিবর্তনটা আসতেছে না, এখানে কি অন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? তার খালি শারীরিক বা দৈহিক গঠনের পরিবর্তনটা বুঝতে পারছি যে সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দৈহিক বৃদ্ধি করতেছে তার ভিতরে। এখানে কি একটা শিশুকে দেখে বোঝার উপায় আছে সে ব্রেন না, সে কোনো কাজ পারে কিনা, সে দক্ষ কিনা বোঝার তো উপায় নেই। তার মানে এইটাকে আমরা বেড়ে ওঠা বা বৃদ্ধি বলতে পারি, তাই না? গ্রোথ যেটাকে আমরা বলি সাধারণত, যে বাচ্চাদের কারোর গ্রোথ খুব বেশি, কারোর কম থাকে। এরপরে দেখেন এই ছবি, বাচ্চা কিন্তু মাপতেছে নিজে নিজে আমি কত লম্বা হচ্ছে, হয় না? তো এই যে এই ছবিটা মনে রাখলে আপনার কি এই বৃদ্ধিটার সংজ্ঞা লাগবে? এই দুইটা কথা থেকে আমাদের সংজ্ঞা চলে আসছে না? একজন বলেন তো কি আসতে পারে? লজ্জা পাওয়ার কিছু নেই, ভুল হবে, সবকিছু হবে, যে যার মতো করে বলবো, এখানে ভুল বলে কিছু নাই। কথা বুঝছেন? বলেন, একজন বলেন। বলেন। ভেরি গুড। দেখেন, সময়ের সাথে সাথে মানুষ হোক, গাছ হোক, যেই হোক, সে কিন্তু সময়ের সাথে সাথে কি স্বাভাবিকভাবে একটা বেড়ে ওঠার প্রবণতা আছে। কেউ না হলে সেটাই এক্সেপশনাল। সাধারণভাবে কি হয়, আমরা আমরা ধরেই নি যে এটা এরকম হবে। কেউ হয়তো বা 6 ফিট হতে পারে, 6 ফিট 2 হতে পারে, কেউ 5 হতে পারে, কিন্তু সে তো বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে। স্বাভাবিকভাবে যখন মানব শিশুতে শারীরিক বা দৈহিক পরিবর্তনটা হয়, এটাকেই আমরা কি বলবো? বৃদ্ধি বলবো। ঠিক আছে, সেটা আমরা কিভাবে মাপতে পারি? একটা চোখে দেখে মাপতে পারি, আর একটা বয়স পরে আমরা হাইট মাপি, যে এই বয়সে এই হাইটটা ঠিক আছে কিনা, এই ওয়েটটা ঠিক আছে কিনা, বলি না? তো এই যে এইভাবে যেটা আছে, আপনাদের যেটা এটা নাম আছে কি বলেন তো? দেখেছিলেন ফার্স্টে, বর্ধন বলে। কোনো কিছু বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়াকে সেটাকে বর্ধন বলে। এর ভিতরে আর অন্য কোনো কিছু নেই, কোনো গুণ নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র সে বড় হবে। আমরা পরিমাণের দিক থেকে তাকে আস্তে আস্তে বড় হতে দেখবো বা বেড়ে উঠতে দেখবো। তো এটাকে বলা হচ্ছে কি বর্ধন। এই 3 নাম্বার ইউনিটে যে 3টা 4টা বিষয় আছে, তার মধ্যে 3টা বিষয় আমরা মোটামুটি টেনে টেনে পড়ে যাবো। তাহলে বর্ধন সম্পর্কে আমাদের ধারণা হলো তো, একটি মানব শিশুর দৈহিক যে বৃদ্ধি ঘটে তাকে আমরা কি বলতেছি? বর্ধন বলতেছি। বা শিশুর যে শারীরিক পরিবর্তন গুলো হচ্ছে সেটাকে আমরা বৃদ্ধি বলতেছি। এখন দেখেন, বর্ধনের ইংরেজি শব্দ কি? গ্রোথ। এইটুকু মনে রাখলেই হবে, এটা বানাইয়ে লিখতে পারবেন আপনারা, পারবেন না? একটু আগে বললাম। আচ্ছা, এটা সরানো যায় না? এখানে করলে কি যাবে না? মিলবে? মানব জীবনে বর্ধন বলতে মানুষের দৈহিক বা শারীরিক আকার আকৃতির পরিবর্তনকে বোঝায়। তো এই কথাটা কি বাসায় আবার পড়তে হবে কারো? আমরা যারা মা আছি বা বাবা আছি বা বড় ভাই যাই আছি না কেন, পাশের পাশের কাউকে তো দেখেছি যে একটা কিছু কিভাবে বৃদ্ধি পায়। তাহলে বর্ধনের সংখ্যা আর দেওয়া লাগবে আমাদের? এরপরে দেখেন, বাচ্চাটা কি করতেছে? আমি বাংলাদেশের ছবি খুঁজে খুব দেওয়ার চেষ্টা করছি, বাংলাদেশের ছবি ওরকম পাওয়া যায় না, যেগুলো পেয়েছি একটু হেজি টাইপের। এখানে দেখেন, একটা বাচ্চা খেলনা খেলতেছে এবং সেখানে সে দেখেন যে কালার প্যাচিং আছে, সেগুলো করার চেষ্টা করতেছে, করতেছে না? তো এর দ্বারা কি বোঝা যায়? বাচ্চার তার বিকাশ হচ্ছে, তার বিভিন্ন কাজের যে দক্ষতা সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এরপরে দেখেন এটা কি করতেছে, এখানে তার বিকাশ হচ্ছে। গাছ লাগানো বৃদ্ধি তো আসার কথা না, আসার কথা। গাছ লাগানোর কথা তার মেমোরিতে থাকলে মানুষেরটা দেখে সে শিখতেছে এবং সে সেটাকে যখন প্রকাশ করতেছে সেটাই তো বিকাশ। তাহলে এখন দেখেন যে এই যে বিকাশ, বর্ধন আর বিকাশ দুইটার ভিতরে কি আমরা বুঝতে পারলাম কিছু? বর্ধন যেভাবে হয় বিকাশ কি সেভাবে হয়?
একটা শারীরিক আর একটা মানসিক, দুইটারই গ্রোথ আছে, তাই না? দুইটারই প্রকাশ আছে, একটা সরাসরি চোখে দেখা যায়, একটা অনুধাবন করতে হয় বা তার কাজের দক্ষতা দেখে আমরা বুঝতে পারি। তো বিকাশটা আমরা কাকে বলতেছি দেখে নিই। আপনারা আরো অনেক ভালো শব্দ দিতে পারবেন, আমি যতটুকু ছোট আকারে দেওয়া যায় ততটুকু নিয়ে আসছি, এর বেশি নিয়ে আসি নাই। দেখেন, বিকাশের ইংরেজি শব্দ কি? হ্যাঁ, বিকাশ বলতে মানব জীবনের দৈহিক আকার আকৃতির সাথে কথাটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র বিকাশ হয়ে গেলেই হবে না। ছোট্ট একটা বাচ্চার যদি বিকাশ খুব বেশি হয়ে যায় আমরা কি বলি? পিছড়ে পাকা বলি। দেখেন এখানেও গালি আছে, এখানেও নেগেটিভ উত্তর আছে, তাই না? কিন্তু দেখতে হবে যে তার এই ইসরে পাকাটা কোন কারণে হচ্ছে। বিকাশ তো আর এমনি এমনি হয় না। বিকাশ তার কি পারিবারিক সামাজিক সব পরিবেশ লাগে, সেখানে সে কি শিক্ষা গ্রহণ করতেছে, সেখানে কি শিক্ষা পাচ্ছে, তার উপরেই তো বিকাশটা নির্ভর করে। আপনার বাচ্চা যে পরিবেশে মানুষ হচ্ছে সে যে ডেভেলপটা পাবে, আপনি আপনার বাসায় যে কাজ করে বা যে একটু মানে বস্তিতে থাকে সে কি একই ডেভেলপে হবে? তার সন্তান আপনার সন্তানের ভিতর পার্থক্য থাকবে না? আপনার সন্তান গাড়িতে চড়ে অভ্যস্ত, সে জানে গাড়ির দরজা কিভাবে খুলতে হয়। যে বাচ্চা গাড়ি কখনো চোখেই দেখে নাই সে কি জানবে যে গাড়ি কিভাবে খুলতে হয়? তাহলে এই যে পরিবেশের একটা ব্যাপার, আপনি যখন ঘরে প্রতিদিন কি সালাম দিচ্ছেন, আপনি সালাম দিচ্ছেন মানে সেও দিচ্ছে। একটা বাচ্চা সকালবেলায় উঠেই শুনতেছে ঝগড়াঝাটি, সে কোনটা শিখবে? তার বিকাশ কোন দিকে হবে? আমাদের এই যে শহর কেন্দ্রিক ছেলে মেয়েদের কেন গাছ চিনাতে হয়, গ্রামের বাচ্চাদের কি গাছ চিনাতে হয়? কারণ তারা তো ছোটবেলা থেকে ওগুলো দেখেই বিকশিত হচ্ছে। কলা গাছকে কলা গাছই বলবে, আমরা কি কলা গাছকে না দেখালে তারা কলা গাছ বলতে পারবে? তাহলে এই যে পরিবেশের একটা ব্যাপার থাকে, তো সেখানে যে কথাটা বলা হয়েছে যে মানব জীবনের দৈহিক আকার আকৃতির সাথে কাজের পরিবর্তন অর্থাৎ উন্নতি হওয়াকে বোঝায়। তাহলে মানুষের যে দৈহিক পরিবর্তন হচ্ছে, তাহলে কি বর্ধনের সাথে বিকাশের সম্পর্ক আছে? এমনি এমনি তো আর হবে না। যে ছেলেটা, যে শিশুটা হলো মায়ের দুধে দুধ খায়, সে কখনো জানবে কিভাবে বিরিয়ানি খেতে হয়? তাহলে সে যখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, দাঁত দিয়ে চিবিয়ে খেতে শিখছে, সে আস্তে আস্তে কি করতেছে, খাওয়াটা শিখে ফেলতেছে। একসময় সে কিভাবে খাবে তার বিকাশ কিন্তু অন্যরকম করে হবে, তাই না? আপনি যখন বাসায় গাছে পানি দিচ্ছেন বা গাছটা কিভাবে যত্ন নিচ্ছেন, সে ছোটবেলায় এটা পারবে? সে যখন বড় হবে সে ওই কাজটা করতে যাবে। সাপোজ ধরেন একটা বাচ্চা আপনার কোলে আছে এখানে মাঠে, অন্য বাচ্চারা ক্রিকেট খেলতেছে, ওই ছেলে কি যে খেলতে পারবে? তাহলে তার বৃদ্ধিটা দরকার আছে। এবং বৃদ্ধির পাশাপাশি যখন তার বৃদ্ধি সম্পন্ন হবে বা চলমান থাকে, তখন সে কি করবে, তার বিকাশ গুলো ঘটাতে পারবে। ঠিক আছে? এরপরে দেখেন, একটি শিশু বর্ধন বা গ্রোথের সাথে সাথে তার মানসিক বা কাজের পরিধির যে উন্নতি আমাদের চোখে পড়ে, কেবল তখনই আমরা ডেভেলপ বা বিকাশ ঘটছে। বলে না যে আমার ছেলের বয়স এখন 3 বছর, আমার ছেলে কথাও বলতে পারে না বা আমার মেয়ে কথাও বলতে পারে না, তার মানে তার ডেভেলপ হচ্ছে না। কারণ অন্য সাধারণ বাচ্চারা কি ছোট ছোট করে হলেও তো কথা বলে, ভাঙা ভাঙা সেন্টেন্সে কথা বলে না? এই জায়গায় সেটা সম্পর্ক আছে। দেখেন, আকৃতির পরিবর্তনের সাথে সাথে শিশু পুরাতন অভ্যাসগুলো চলে যাবে। মায়ের কোলে যে শিশু থাকে তার যখন বড় হয়ে যায় সে কি কোলে উঠতে অভ্যস্ত হয়? তখন সে আস্তে আস্তে হাঁটা শিখে নেয়, এরপরে দৌড়াতে শিখে, একসময় সে আপনার রিক্সাও ভাড়া করে দেয়। এই যে এগুলো তার হলো ডেভেলপ। ঠিক আছে? তো এখন আমরা বলতে পারি যে এটা আবার কেমন কথা? এটা কেমন কথা নয়, সে যদি বড় না হতো বা তার যে পরিবর্তন গুলো না আসতো সময়ের সাথে সাথে, সে কি এই বিকাশ গুলো ঘটাতে পারতো? আমরা কখনো কি 1.5 বছর 2 বছর 3 বছরের বাচ্চাকে বলবো রিক্সা দেখো? নিশ্চয়ই বলবো। 14-15 বছর যখন হবে তখন বলবো নিচে যেয়ে দেখো। 18 বছর হয়ে গেলে তো তাদেরকে দায়িত্বই দিই, তাই না? যে এই কাজটা তুমি করো, এটা তুমি করো। তো এই ক্ষেত্রে তাদের কিছু নতুন অভ্যাস তৈরি হয় মায়ের কোলে থেকে, যে তারা নিজেরা কিছু করতে চেষ্টা করে বা বাবার অনুমতি ছাড়াও তারা নিজেরা কোনো কোনো ডিসিশন নিতে পারে। আলোচনা করে সেটা আলাদা, কিন্তু ডিসিশন নিতে পারে, তাই না? এরপরে আমরা দেখি, দেখেন তাহলে আমাদের কয়টা গেল? বর্ধন আর বিকাশ গেল। এখন দেখেন এটা কি করতেছে, ক্রিকেট খেলতেছে। ক্রিকেট কখন খেলতে পারে? ক্রিকেট ব্যাট ধরাটা কিন্তু একটা কঠিন কাজ। সাধারণত আমি যদি এখন মনে করি আমাকে বল করতে দেয়, বল এখানে মারবো, মাঠের বাইরে যেয়ে উঠবে।
আমি 6 করে দিব। প্লেয়ারকে করা লাগবে না, লাগবে? প্লেয়ার আরামে বসে থেকে 6 পেয়ে যাবে। হ্যাঁ, কারণ আমার তো ওই ম্যাচুরিটিটা নেই, বল কিভাবে ধরে জায়গা মতো দিতে হয়। আমি জানি বল মারা যায়, এখন বলে হাতে নিয়ে দেখলাম টেনিস বল এমন পাতলা, জোরে দিয়ে দিলাম, মাঠ পার হয়ে গেল। হয় না এরকম? বা ব্যাট মারতে গেলাম, ব্যাট এমন ভারী, ব্যাট একদিকে গেল, আমি একদিকে গেলাম। হয়তো এরকম হয় না? তো সেই ক্ষেত্রে আমরা কি করি? তাকে দক্ষ করে তুলতে হয়। তো সবাই কি ক্রিকেট খেলতে পারে? সবাই কি গান গাইতে পারে? সবাই কি রং তুলিতে ছবি আঁকতে পারে? কখন আঁকতে পারে? তার ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো থাকে, যখন সেটা বিকশিত হতে থাকে, সেটাকে আমরা কি বলবো? কে কে জানেন বলেন তো? ইংলিশ বাংলা দুইটাই আছে, বাংলাটা একটু বেশি পছন্দ, ইংলিশটা কি? এই বাচ্চাটা কি করতেছে? ড্রয়িং করতেছে। এর হাতে কি আছে? রং তুলি। রং তুলি কিভাবে ধরতে হয় সবাই পারে? একটা মা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বললো খুব আক্ষেপ করে, আমার খুব শখ ছিল আমার ছেলে অনেক বড় আর্টিস্ট হবে, এখন ছেলে তো কলমই ধরতে পারে না। মানে যারা আঁকায় তাদের দেখবেন যে অন্যরকম, তারা কলম ধরে দুইটা টান মারলেই কিছু না কিছু হয়ে যায়। আর আমি আপনি সারাদিন যদি জাতীয় পতাকা ড্রয়িং করি, তাও অত সুন্দর দেখা যায় না, যায়? অথচ ওরা দেখবেন একটা দুইটা দাগ দিয়ে মাঝখানে গোল দিয়ে দেয়, জাতীয় পতাকা কি বাতাসে পথ করে উঠতেছে, এরকম হয়ে যায় না? এই উড়াটাকে, যার ভিতরে প্রতিভা নেই সে কি উড়াতে পারবে? হয়তো বা শিখায় আমরা ঘষা মাজা করে চেষ্টা করতে পারবো, কিন্তু ড্রয়িং, গান, নৃত্য এগুলো কি প্র্যাকটিস করে, মানে প্রতিভা না থাকলে আসে? আমার যদি বলেন গান গাইতে জীবনে সম্ভব আমার দ্বারা? কারণ আমার গলায় তো সুরই আসবে না। মানে যার গলায় সুর নেই, তার ভিতরে প্রতিভা নেই, তাকে কি আনা যায় কখনো? কিন্তু রাস্তায় দেখেন একটা রিক্সাওয়ালার বাচ্চা বা একটা ছোট বাচ্চা এত সুন্দর গান গাচ্ছে, তার হাতে একটা ময়লার ঝুড়ি টুড়ি বা একটা ব্যাগ থাকে, থাকে না? অনেক সুন্দর গান গায় না? গজল গুলো বেশি গায় দেখবেন। মাঝখানে খুব ভাইরাল হয়েছিল একটা, ওই যে কক্সবাজারে, দেখেছেন কিনা? আমি আবার একটু দেখি। আমার আবার তিনটা চোখ, বুঝছেন? আমারটা বাদে তিনটা চোখ আছে, আমার হাজবেন্ড, আমার দুই ছেলে। তারা কোনো কিছু দেখলে আমাকে সঙ্গে সঙ্গে দেখায়, কারণ আমার তো অত থাকা হয় না। তা আমি এগুলো দেখি, ওরা যখন বলে আমি বলি লিঙ্কটা দিয়ে রাখো, আমি পরে আরামে দেখবো। তো ছোটটা আর মানে না, ছোটটা সঙ্গে সঙ্গে দেখায়, দেখতেই হবে আর কি। তো পরে তো আর মনে থাকে না। তো দেখলে ভালো লাগে, ওর হয়তো মা ওকে সময় দিলে এরকম। এই যে প্রতিভাগুলো, এগুলো যদি নিজের ভিতরে না থাকে, তাহলে কি এই প্রতিভা বিকশিত হতে পারে? আর প্রতিভা যদি না থাকে, বা প্রতিভা যদি থাকে সেটা যদি বিকশিত না হয় বা না করার সুযোগ পায়, তাহলে কি কোনো ঘটনা ঘটবে? তাহলে আমাদের পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে দেখেন এখানে দুইটা জিনিস দেখলাম, যে একটা বাচ্চা কিভাবে এই যে ব্যাট করে দেখেন, তার ম্যাচুরিটিটা একটু দেখতে হবে, হ্যাঁ? আর এই যে দক্ষতা, এটা তো একদিনে তৈরি হয় না, কারণ তার ভিতরে কি প্রতিভা আছে, মানে বিকশিত করার জন্য যে প্র্যাকটিস, সেটাও তো দরকার আছে। এরপরে দেখেন এই মেয়েটার ভিতরে, মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে কোন পরিবেশে, তার ভিতরে এই প্রতিভাটা আছে, সেই জন্য সে সেখানে এসে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশে যখন অনেক বইতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেখানে দেখবেন গ্রামের প্রত্যন্ত মানুষগুলো এসে সব জায়গা দখল করে ফেলে। গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড কারা পায়? গ্রামের বাচ্চাগুলো পাচ্ছে। কেন? আমাদের শহরের নাম করা স্কুল অত বেশি পায় না, কারণ এরা ওই যে নোটের পিছনে দৌড়ায়, রেজাল্টের পিছনে দৌড়ায়, ওদের অত চিন্তা নেই। আর গ্রামের বাচ্চা যেটা করবে করবে, তার তো বাবা মা ওই রকম আমাদের মতো না, খেলার মতো। আমরা তো নষ্ট করি আমরা, অভিভাবকরা, আমরা শিক্ষকরা একটা টার্গেট ধরে দিই। তো এইরকম হলে বাচ্চার প্রতিভা বিকশিত হওয়া খুব কঠিন। কিন্তু যদি বাচ্চাকে আমরা সঠিক দিক নির্দেশনা দিই, বা তাদেরকে যদি আমরা সঠিক পরামর্শ দিতে পারি, এখন সে কিভাবে এটার দিকে ধাবিত হবে, সে নিজে থেকে যখন মন থেকে চায় তখনই কিন্তু সে প্রতিষ্ঠা পায়। এর আগে কি পায়? এর আগে তার জন্য খুব কঠিন হয়ে যায়। এরপরে দেখেন এই যে ঘটনা দুটো আমরা দেখলাম, এই ঘটনাকে আমরা পরিণমন বলবো। পরিণমনের ইংরেজি কি? ম্যাচুরিটি। বললাম না, পরিণমন কথাটা খুব কঠিন। ম্যাচুরিটি কথাটা আমরা বারবার বলি, কিন্তু পরিণমন জীবনে একবার শুনি। যারা এই বিষয়ে লেখাপড়া করেছেন তাদের আলাদা, যারা হোমো ইকোনমিক্স এ পড়াশোনা করেছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যারা ইন জেনারেল লেখাপড়া করেছি এই শব্দটার সাথে অত সম্পৃক্ত থাকি না।
বা এমনও আছে জীবনে আজকে হয়তো প্রথম শুনলাম, মানে শব্দটার কথা বলছি, এটার আমরা ভাষার সাথে পরিচিত না, বাট এটার কার্যকলাপের সাথে সবসময় পরিচিত। দেখবেন আপনার ছোট ভাই যদি এর থেকে বেশি কিছু বলে ফেলে তখন কি বলবেন? হ্যাঁ, অল্প বয়সে ম্যাচুরিটি দেখাও বলি না আমরা এগুলো। বাচ্চা বেশি বললেও আমরা কিন্তু বকাবকি করি, এটা বকাবকির জায়গা না, এই জায়গাগুলো কি সহনশীল হতে হয়। এখন আমরা পরিণমনের একটি সংজ্ঞা দেখি, ছবিগুলো মনে থাকবে না, ছবিগুলো থেকে সংজ্ঞা লিখতে পারবেন না, আমি মনে করি ছবিগুলো থেকে সংজ্ঞা লেখা যায়। আমরা যেহেতু কি ডেভেলপ করেছি, এরপরে কি করলাম? গ্রোথ করলাম, ডেভেলপ করলাম, এই দুইটা যখন এখানে চলে আসলো তখন এটা ম্যাচুরিটি হয়ে গেল, তাই না? এখন দেখেন পরিণমনে কি কথা বলা হচ্ছে। পরিণমন হলো কোনো মানুষের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা বা মেধার বহিঃপ্রকাশ। আমার ভিতর যেটা আছে সেটা একসময় বহিঃপ্রকাশ ঘটবে, সেটা যেখানেই থাকি না কেন সেটা স্বীকৃতি দেখবেন একসময় সে পেয়ে যাবে। পরিণমন বলতে পরিপক্কতা বোঝায়। আমি একটা কাজ আমার ভিতরে আছে, দেখবেন যে বেশিরভাগ এখানে আমাদের যখন ওই যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল, সবাইকে আমরা গান গাইতে পেরেছি, দলীয় ভাবে সবাই শিল্পী, কিন্তু একক ভাবে যখন ডাকা যায় তখন 2-3 জনের বেশি পাওয়া যায়। তো ওই একক ভাবে যে 2-3 জনকে পেলাম, সেই 2-3 জনের ভিতরে ওই প্রতিভাটা আছে, ওটা তার বিকশিত হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ গান গাইতে পারি না তাদের কিন্তু এটা বিকশিত হয় নাই। আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের, তাছাড়া রেকর্ড ক্লাস থাকবেই। একজন মানুষ যখন স্বাভাবিকভাবে বেড়ে উঠে তখন তার বয়স বাড়ার সাথে সাথে সে যখন সবকিছু বুঝতে পারে এবং সেই মোতাবেক আচরণ করে তখনই তার পরিণমন ঘটে। তার মানে দেখেন, বয়সের সাথে বৃদ্ধির একটা সম্পর্ক থাকলো, এবং তার ভিতরে যে কি প্রতিভা আছে সেটা যখন সে আচরণে পরিবর্তন করে দেখাতে পারে। হ্যাঁ, তো এখন কেমন হতে পারে? ছোট্ট একটা বাচ্চা আপনার হাতের নখ ধরতে পারতো না, পারতো? বরঞ্চ তার নখটা ধরে আপনি খেলতেন, এরপরে আপনি যখন আপনার আঙ্গুলটা দিলেন সে আপনার আঙ্গুলটাকে চেপে ধরলো। এই যে তার আস্তে আস্তে বৃদ্ধিটা, যখন সে কোলে থাকতো যদি আমি ছেড়ে দিতাম সে পড়ে যেত, কিন্তু যখন সে বুঝলো যে আমি পড়ে যেতে পারি, ধরতে হবে, তখন তার পরিণমন ঘটলো না? এটাও কিন্তু এক ধরনের কি তার ভিতরের প্রতিভা, যে এখন এই সময় এই কাজটা করতে হবে, যে সময়ের সাথে সাথে তার বিকাশ লাভ। ঠিক আছে, সেটা হলো পরিণমন, এবং দক্ষতার সাথে করতে পারাটাই আসল পরিণমন বা ম্যাচুরিটি। এই অবস্থায় শিশুটিকে ঠিকমতো গাইডলাইন বা প্রশিক্ষণ বা দিক নির্দেশনা দিলে সে আরো উন্নতি সাধন করতে পারবে। তাহলে দেখেন আমাদের মাধ্যমিক শিক্ষার্থীরা কি খুব ডেঞ্জার একটা পিরিয়ড পার করে না? এই সময় তাদের সঙ্গে আমাদের শিক্ষকদের আচরণ কেমন হবে, ধর্মীয় অনুভূতি কেমন হবে, নৈতিকতা কেমন হবে, আমরা তাদের সঙ্গে যেরকম করব তারা সেই দিক নির্দেশনা দিবে। এখন আমি ধর্ম শিক্ষক বা আমি যে কোনো শিক্ষকই হতে পারি, বাইরে সিগারেট খেয়ে এসে যদি ক্লাসে এখানে দাঁড়ায় বলি ধূমপান বিষ পান, ওই ছাত্র আমার কথা শুনবে? তাহলে তার ভিতরে যদি প্রতিবাদের ঝড় থাকে সে বলবে না যে আপনি নিজেই তো মানেন না? আর যদি না মানে তার ভিতরে কিছু পারিবারিক শিক্ষা থাকে, সে হয়তো শিক্ষককে ওভাবে বলতে পারবে না, তারা কিন্তু কমপ্লেন করবে উপরওয়ালাকে, কমপ্লেন করে বলেই ফেলতে পারে যে এই স্যারের ক্লাস আমরা করব না, করতে পারে না? তো এই যে বয়সের সাথে সাথে তার একটা বৃদ্ধি ঘটেছে, পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা সে বুঝতে শিখেছে এবং সে ভালো মন্দ বিচার করতে শিখেছে, সেই অনুযায়ী সে চলতে শিখেছে, তাই না? তো ম্যাচুরিটিটা কখন আসে? ভালো মন্দের বিচারগুলোই তো আসে। তা আমি যদি তাকে ভুল দিক নির্দেশনা দিই, যে সিগারেট ফুঁকতে পছন্দ করবে, সে যদি দেখে তার তো মানে পোয়া বারো, তাই না? যে ছাড় খায়, আমি খেলে আর কি বলবে, এখন ছাড়কে তো আমি ব্লেম করতেই পারি, আমিও খাচ্ছি ছাড়ও খাচ্ছে, এই তোকে ওইখানে দেখলাম তোর আম্মুকে বলবো, আমিও বলবো আপনিও খাইছিলেন, করা যাবে? তাহলে আমাদের দিক নির্দেশনা শুধুমাত্র মুখের কথাতে হবে না, আমাদের কাজে হবে। আমাদের কাজে যদি এগুলো না থাকে তাহলে কি আমরা দিক নির্দেশনা দিতে পারবো? তাহলে এটা আমাদের মাথায় রেখে আগাতে হবে, এই সময়টি হলো সঠিক দিক নির্দেশনা দেওয়ার সময়। কিছুদিন আগে দেখেছেন একটা বাচ্চাকে মেরে পিঠে রক্তাক্ত করে দিয়েছে একটা শিক্ষক, এটা কি শিক্ষকের আচরণের ভিতর পড়ে? এই শিশুটি যখন শিক্ষক হবে তার মাথার ভিতরে কি থাকবে? ওই বয়সে শিশুটিকে মারা যায়,
আমরা একটা কথা বলি, যে শিক্ষক জীবনে ভালো নাম্বার পায় নাই সে ছাত্রছাত্রীকে ভালো নাম্বার দিতে চায় না, এটা বলে না? এটা কারা বলে? খারাপ ছাত্ররা। নাম্বার ভালো না পারলে ওই স্যার নাম্বার দেয় না আমাকে, বলে কিনা বলেন? খাতায় যদি লেখা থাকে স্যার নাম্বার দেয় না, এরকম হিস্ট্রি কখনো আছে? আর এটা কি অভিভাবকের বিশ্বাস করা উচিত? কিন্তু অভিভাবক বিশ্বাস করে আপনাকে এসে চার্জ করবে। বাস্তব কথা, আমি যে বললাম না, যেগুলো আমাদের পরিবেশে প্রতিনিয়ত ঘটতেছে, আমরা এই ইউনিট 3-তে তাই পড়বো। একটা ছেলের পরিণাম কেমন হতে পারে দেখেন, সে এখান থেকে কিভাবে বাচ্চার শিক্ষা, সে যদি সঠিক দিক নির্দেশনা না পায় ভুল পথে যাবে না। মা যদি বলতো আচ্ছা চল আমার সঙ্গে, শিক্ষকের কাছে এসে খাতা দেখতে চাইতো ছাত্রের সামনে, কখনো এই শিক্ষার্থী বিপথে যেত? তাহলে আমাদের মানে কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় বলতে হবে, কতটুকু কি করতে হবে, সেই দিক নির্দেশনাটা তাদেরকে দিতে হবে। আজকে আর আদব কায়দার ভিতরে যাবো না, কারণ আজকে আমার স্লাইড বড়। এখন আমরা যে বর্ধন, গ্রোথ বা ডেভেলপমেন্ট করলাম, ওর পার্থক্য আমরা নিজেরা দিতে পারবো না? একটা একটা করে বলে ফেলেন। যারা অনলাইনে আছেন তারা আপনারা চ্যাট বক্সে লিখতে থাকেন। হ্যাঁ বলেন একটু, বসে বলেন, এই চেয়ারে না দাঁড়ানো যায় না, অসুবিধা হয়। অনুভব করা যায়, আরেকজন বলেন। আর বলেন, হচ্ছে তো, একটু পার্থক্য লিখে ফেলবেন 6-7টা। হম, এটাও লেখা যায়। আর হ্যাঁ বলেছেন উনি, ওটা বাদে বলতে হবে, 3টা হয়ে গেছে। মানসিক, তারপরে আমার মনে হচ্ছে আবার রেকর্ড করা লাগবে, সাউন্ড ভালো। আচ্ছা দেখেন আমরা মিলাইতে পারি কি? আমার এই স্লাইডটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করতে পারি না, পরে ঠিক করতাম। দেখেন, আকার ও আয়তনের বেড়ে যাওয়াকে কি বলে? বর্ধন বা বৃদ্ধি বলে। আকার আয়তনের সঙ্গে সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনের উৎকর্ষতাই হলো বিকাশ। উৎকর্ষতার কথাটা এই কারণে বলছে, যেটা আমার চোখে দেখতে পারি, ঠিক আছে, যেটা আমি অনুভব করতে পারি, যেটা তার আচরণে কি হয়, হ্যাঁ প্রকাশ পায়। এরপরে দেখেন বর্ধন পরিমাপযোগ্য, ওই যে একটু আগে বাচ্চাটা মাপলো, তো এটা কি পরিমাপযোগ্য না? কিন্তু ওই বাচ্চাটার দেখেন বিকাশ হলো পর্যবেক্ষণ সাপেক্ষ। কি কারণে বলতেছি? বিকাশ আপনি এই ক্লাসে ধরেন 6 এর ক্লাস, এটা এটা 6 এর ক্লাসরুম, এই 6 এর ক্লাসরুমে একটা ছেলে কতটুকু ভালো অঙ্ক পারে, কতটুকু বিজ্ঞান পারে, ওই সব স্ব শিক্ষক জানে। তো যখন আমরা জাজ করতে যাই দেখবেন, আমি যদি নিয়ত করে সবচেয়ে খারাপ ছাত্রটাকে ধরবো, শিক্ষক কিন্তু ধরে ফেলতে পারে। আবার যদি মনে করে আজ খুব আরামে ক্লাস নিব, ভালো 2টা ছাত্রকে ম্যানেজ করে সে ক্লাসটা নিয়ে নিতে পারে। তো আমরা পর্যবেক্ষণ করে কিন্তু বুঝতে পারি যে এই ক্লাসের কোন শিক্ষার্থী কেমন, সেগুলো দেখতে পারি। তো এটা কিভাবে? চোখে দেখে বলে ফেললাম? আস্তে আস্তে তার সব কার্যকলাপ গুলো আমাকে পর্যবেক্ষণ করতে হলো না, বা দেখতে হলো না, বা এটাকে আমাদের হলো কি বলবো, পরিমাণ তো বলা যাবে না, এটাকে আমরা অবজারভেশনে রাখলাম না, রেখে এক সময় আমরা এটার ফলাফল দিতে পারলাম। তারপরে দেখেন বর্ধন পরিমাণগত পরিবর্তন, ওই যে বললাম 4 ফিট 2 হতে পারে, 4 ফিট 9 হতে পারে, কিন্তু আইকিউতে তো বিকাশ মৃত্যু। আচ্ছা, বিকাশ হলো গুণগত পরিবর্তন, ঠিক আছে। তো এটা একটু নিচে আসবে, হ্যাঁ ওইটা স্লাইডটা চলে গেছে। বিকাশ হলো গুণগত পরিবর্তন। এখন গুণগত পরিবর্তনের ভিতরে কি কি আছে আমরা তো জানি, কি কি আছে বলেন তো? আচরণের পরিবর্তন হতে পারে, আদব কায়দার পরিবর্তন হতে পারে, আর কি হতে পারে? তার মেধার বিকাশ হতে পারে, মেধা থাকতে পারে না? হ্যাঁ, সে কত দ্রুত বুঝতে পারে, কত দ্রুত ফিডব্যাক দিতে পারে, এগুলো কি পর্যবেক্ষণের ভিতরে আসে না? এগুলোই গুণগত। তার হাতের লেখাটা কেমন, এটা কি পর্যবেক্ষণ করতে হয় না? দেখা যায়, সাথে সাথে পর্যবেক্ষণও করতে হয়, এটাকে ঠিক করার আবার মেজারমেন্টও করে দিতে হয়। বর্ধন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। আমরা কি বলি, 21 বছর হয়ে গেলে আর মনে হয় বৃদ্ধি সম্ভব না, বলে না? মেয়েদের বিয়ের বয়স কত বাংলাদেশে ছেলেদের? কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে 25 বছর পর্যন্ত আমাদের বৃদ্ধি ঘটতে পারে, ঘটতে পারে, কারো কারোর ঘটে, কারো কারো নাও ঘটতে পারে।
তো যাই হোক, বাংলাদেশ সরকারের যেটা নিয়ম আছে আমরা সেটাই জানবো, যে ছেলেদের 21 বছর পর্যন্ত, মেয়েদের 18 বছর পর্যন্ত। তো এই যে একটা নির্দিষ্ট বৃদ্ধি যখন সম্পন্ন হয়ে যায়, বিকাশ তো সবসময় ঘটবেই, কারণ মানুষের বিকাশের তো শেষ নেই। আমাদের সময় আমি 90 দশকে যে কাজগুলো করতাম, এখন কি এখনকার শিশুরা সেই কাজটা করে? বা তখন আমার যে ম্যাচুরিটি ডেভেলপমেন্ট ছিল সেটা কি এখন আছে? আরো বৃদ্ধি পেয়েছে না? আমার সময়ের সাথে সাথে কি বিকাশ আরো বৃদ্ধি পাবে। কারণ আমি যখন 90-তে প্রথম আমাদের কম্পিউটার নিয়ে আসলো, আমি তখন শুধু কিবোর্ড চালানো জানতাম। তখন এত প্রোগ্রাম ছিল না আমাদের, বুঝছেন? টাইপটা করা শিখতাম, একটু চিঠি লিখতে পারতাম, কার্ড তৈরি করতে পারতাম, আর ওই যে বই প্রশ্ন তৈরি করা, তখন পাবলিশার বলে একটা ছিল, ওখানে বই তৈরি করা বা প্রশ্ন তৈরি করা, এগুলো আব্বা শিখাইছিল আর কি। তো এখন কি আমরা ওই কাজ করতেছি? এখন কি আব্বার কথা মনে পড়ে? এখন ইউটিউবে যাচ্ছি, একটা ভিডিও ক্লিপ দেখতেছি, দেখে আমি কাজ শেষ করে ফেলতেছি। কিন্তু আগে কিছু করতে হলে কি বড়দের কাছে যে বসে থাকতে হলো, বড় ভাইয়ের কাছে বসে থাকতে হতো, এর জন্য কত খরচ পোড়াতে হয়েছে, কত কিছু দিতে হয়েছে। এখন কি তাই করা লাগে? এখনকার ছেলে পেলে বাবা মা ভাই বোনের কাছে যাবে কেন? হাতের কাছে তাদের বুদ্ধি থাকলে সব পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখেন, বিকাশ কতদিন পর্যন্ত ঘটে? মৃত্যু পর্যন্ত। কারণ আমাদের শেষ ঠিকানা কি? মৃত্যুর পরে তো আমাদের কোনো হিসাব নিকাশও নেই, কিছু নেই, তাই তো? হিসাবটা আছে, আর বাকি কোনো কিছু নেই। কারণ তখন যদি আমি মনেও করি যে আমি আবার জীবিত হয়ে পৃথিবীতে এসে আমল করে আবার ভালো কাজ করে যাব, সম্ভব নয়। আবার জীবিত হতে পারলে যার কাছে অন্যায় করেছি তার কাছ থেকে ক্ষমা করে যাব, সম্ভব। কিন্তু তখন আমাদের যে কাজটা শুরু হবে, ধর্মীয় নিয়ম অনুযায়ী আমাদের কবরের প্রথম যে কাজ শুরু হয়ে যাবে। তাহলে জীবন দশায় আমাদের যে কাজগুলো করতে হবে, বর্ধন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা বিকাশ এলো, মৃত্যু পর্যন্ত ঘটে, কিন্তু এই মৃত্যুর ভিতরে যদি আমার পরিণমন না আসে আগ পর্যন্ত, তাহলে কি আমরা ভালোভাবে যেতে পারবো কবরে? তাহলে কবরে যাওয়ার জন্য এই যে এই বিকাশের সাথে সাথে বিকাশটা যেন ধর্মীয় ভাবে হয়, ধর্মীয় এবং নৈতিক ভাবে হয়, সেদিকে আমাদেরকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। যার যে ধর্ম হোক না কেন, কোনো ধর্মে খারাপ কথা বলা থাকে না, তাই না? সেই ধর্ম অনুযায়ী যদি আমরা কাজ করি, আমরা মানব কল্যাণেই কাজ করব, এবং তাতে আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, যেই বলেন না কেন, কি আমাদের অবশ্যই প্রতিদান দিবেন, তাই না? আমাদের কবরের আযাব সহজ হয়ে যাবে, তাই তো? আমাদের কি জাহান্নাম জান্নাত নির্ধারণের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন। আমার একটা ভালো কাজ থাকলে সেটার বিচার করবেন, তাই না? এই জন্য একটা ভালো গুণ আছে, জানেন? প্রতিদিন এশার নামাজ পড়ে যদি আমরা সবাই সবাইকে মাফ করে দিই, ক্ষমা করে দিই, এর থেকে বড় গুণ আর পৃথিবীতে নেই। আমরা বলি মাফ করে দিলাম, কিন্তু যখন অভাবে পড়ে টাকার কথা মনে উঠে, যখন কষ্ট পাই আবার তার কথা মনে উঠে। মাপটা আসলে কোথা থেকে করি জানি না, কিন্তু মন থেকে মাপ করতে হবে। প্র্যাকটিসটা শুরু করি, মাপ না করতে পারি, প্র্যাকটিসটা শুরু করি। আমি করি, আপনি করি, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? সবাই সবার জন্য করব। এই শ্রেণীকক্ষের কথা বলছি না, নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত সবাই আমরা এইভাবেই বলবো যে কি, যে আমার কাছে কারো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমি তো আর মাফ করার কেউ না, তাই না? ক্ষমা করে দেন, আল্লাহকে বলবো। আল্লাহকে সুপারিশ করা মানেই তো আমি ক্ষমা করে দিলাম। এই প্র্যাকটিসটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছু হবে, মনে আনন্দ পাওয়া যাবে। মনের দিক থেকে যদি ফজর আমার নাও হয়, মৃত্যু এসে যায়, তাও আমি একটু শান্তি পাবো। এই শিক্ষাগুলো আমরা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারি, শিক্ষার্থীদেরকে দিতে পারি, নিজের সন্তানকে দিতে পারি, এবং যাদেরকে দেওয়ার উপযুক্ত তাদেরকে দিতে পারি। বড়দেরকে দিতে চেয়ে মার না খেয়ে টেকনিকে দিতে হবে আর, ঠিক আছে? এরপরে কি বলতেছে, বর্ধন স্বতঃস্ফূর্ত ভাবে হয়, ও নিজে থেকেই হয়, তাই না? ওকে কি আপনি টেনে টুনে লম্বা করেন? তাহলে ও ওর মতো হয়ে যায়। এখন যে 4 ফিট হবে, তাকে কি টেনে 6 ফিট করা যাবে? তাও আমরা চেষ্টা করি, ওই যে রিঙে ঝুলে ঝুলে যাই হোক চেষ্টা করি আল্লাহর কাছে। আল্লাহ তো বলছে তুমি চেষ্টা করতে থাকো, একসময় দেওয়ার মালিক আমি, অবশ্যই দিবে। সে যদি ঝুলতেই থাকে দিবে না? একটু হলেও তো দিবে। তো এই চেষ্টাটা করতে হবে, ঠিক আছে? কিন্তু কথা হলো, তার যেভাবে স্বাভাবিকভাবে হওয়ার কথা সে সেরকম হবে। এখন এরপরে একটু মডিফাই করে কেউ মোটা হয়ে গেলে জিম করে মানে শুকায় যেতে পারে, আর যদি সে কি শুকনা থাকে তাহলে খাওয়ার দাওয়ার মেনু চেঞ্জ করে সে মোটা হতে পারে। এটাও আল্লাহর ইচ্ছা।
অনেক বাচ্চা আছে অনেক খায় কিন্তু মোটা হয় না, আমার বড় ছেলে। আর আমার ছোটটা বাতাস খেলেও মোটা। দুইটা দুই পদের, বুঝছেন? ছোটবেলা থেকে খাইছে বেশি। ছোটবেলার খাবারটা এখন দাঁড়িয়ে হচ্ছে, আর যেটা ছোটবেলায় মোটা ছিল এখন সে শুকনা কাটা। এটা আবার একটা বয়স পরে 35 এজ হয়ে গেলে দেখবেন এরকম হয়ে গেছে। তো এটা এই জিনিসটা কি অটোমেটিকই হয়ে যায়। এটা আমি আপনি যখন চেষ্টা করি টেনেও লম্বা করতে পারবো না, আবার চাপ দিয়েও চিকন করতে পারবো না, আবার ফুলাইও বড় করতে পারবো না, পারবো? এটা বেলুন না, এটা হলো মানুষ। বিকাশ মৃত্যু পর্যন্ত ঘটে, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, এটা ডবল হয়ে গেছে। এটা আসলে বিকাশটা আস্তে আস্তে ঘটে, এখানে আসার কথা ছিল বিকাশটা ধীরে ধীরে ঘটে এবং সেটা কি মৃত্যু পর্যন্ত চলমান থাকে। বিকাশটা নিজের মতো করে ঘটে না, বিকাশটা তার পরিবেশ, তার সামাজিক অবস্থা সবকিছু এবং বড়দের যে দিক নির্দেশনা বলি, বা বড়দের হোক বা যেভাবেই হোক, সে যে দিক নির্দেশনা গুলো পাবে সেই আকারেই সে তার বিকাশ ঘটবে। ওই যে একটা কথা বললাম যে বস্তিতে বাস করে আর যে শহরের নামি দামি ফ্ল্যাটে বাস করে, যার গাড়ি আছে যার গাড়ি নেই, এই যে বিকাশের পরিবর্তন দেখেছেন। এখন দেখেন যে এখানে সাপোজ যে স্কুলে মাঠ নেই, সেই বাচ্চা যতটুকু খেলা পারে, যে স্কুলে মাঠ আছে ওই বাচ্চার খেলাটা কতটা হতে পারে। এখান থেকেই ডিফারেন্স বোঝা যায় যে বাচ্চার স্কুলে খেলার মাঠের কতটা জরুরি, তাই না? যার দেখবেন যে ছোট ছোট ওই যে 10 জনের বেশি ক্লাসরুমে বসতে পারে না, তার যে বিকাশটা ঘটবে, যে 70 জনের ভিতরে ক্লাস নিচ্ছে, তার বিকাশ কি একরকম হবে? কারণ সে 70টা মেমোরি, এবং যে টিচার থাকে তার একটা 71 জন, এই 71 জনের মেমোরি তার ভিতরে কি করে সঞ্চার হয়। এই সঞ্চারিত হওয়ার ফলে তার ব্রেন ডেভেলপমেন্ট অন্যরকম হয়। কিন্তু যে ওই যে 10 জনের ভিতর থাকে তার ভিতর 5 জন কথা বলে না, তার কি একরকম হবে? হবে না। আমার ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমরা অত ব্যাখ্যায় যাব না, যতটুকু বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যটা একটু লিখে নেন, এগুলো প্রশ্ন আকারে থাকে, ঠিক আছে? ধারাবাহিক প্রক্রিয়া, কি বললাম? বিকাশ কি একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা চলমান থাকে, যে যখন যে পরিবেশে থাকে সে করবে। আপনি যখন কর্পোরেট জব করবেন তখন যে বিকাশ ঘটবে, আপনি যখন এনটিআরসি শিক্ষক হবেন সেম বিকাশ কি ঘটবে? পরিবেশের সাথে তার যে চলমান বিকাশটা সেটা কি খাপ খাওয়াতে হবে। একজন শিক্ষকের বিকাশ আর একজন কর্পোরেট অফিসারের বিকাশ দুই রকম ডেভেলপমেন্ট। একজন দেখবেন যে সায়েন্সের শিক্ষার্থী, একজন আর্টস শিক্ষার্থী, একজন কমার্সের শিক্ষার্থী, তাদের ডেভেলপমেন্টও আলাদা হয়। আমরা ধরে নিই সব শিক্ষার্থী সমান, মেধা কি সবার সমান, ব্রেন সবার সমান। পরিবর্তনশীল প্রক্রিয়া, ওই যে বললাম যে আমরা বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে আস্তে আস্তে কি পরিবর্তনশীল হই। আমরা যখন হুজুগে মাতাল হই তখন যে কাজটা করি, যখন রিয়েলাইজ করি তখন কি তাই করি? আমরা যখন মারামারি দেখি যে কোনো এক পক্ষ নিয়ে নিই, কিন্তু আমরা যখন খুব শান্ত পরিবেশে থাকি তখন কি মারামারির দিক বেছে নিই কেউ? তাহলে এটা পরিবর্তনশীল প্রক্রিয়ায় থাকে। আমি স্বাভাবিক কথা ভিতরে বলতেছি, এখানে গুণগত কথা আছে, সামঞ্জস্য প্রক্রিয়া। বিকাশ প্রতিনিয়ত সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলে, মানে আমার যেখানে যেরকম দরকার করতাম, আমি যখন 6-এ বাচ্চার ক্লাস নিব আমার ওখানে যে ডেভেলপটা দরকার সেটা দিব। আমি যখন আপনাদের ক্লাস নিচ্ছি তখন আপনাদের মতো নিব। আবার আমি যখন তখন কি আমি বড় বড় সেন্টেন্স করতে পারবো? তখন সে যে ভাষাটা বুঝার সেই ভাষাটাই আমাদের ওখানে বিকশিত হতে হবে, তাই তো? প্রকাশটা ওরকম হয় সময়, সুযোগ এবং পরিবেশ বুঝে। এখন আমরা যেহেতু শিক্ষক, আমরা ওই শিক্ষার্থীদের নিয়েই ঘুরে ফিরে কাজ করবো। এরপরে দেখেন অভিযোজনের সহায়তা। এখন এটা কি হতে পারে? এটা ক্লাসে আমরা যখন ক্লাস করতে যাই তখন কি হয়? প্লে নার্সারির বাচ্চা দেখছেন অভিভাবক দিয়ে বসে থাকে, ওই বাচ্চাকে যখন ক্লাসে শ্রেণী উপস্থিত করতে হয় আস্তে আস্তে আস্তে, যখন সে 3 করে পড়ে তখন বাবা মাকে উঠতে দেয় ক্লাসে। 6-7-এ উঠলে তো রিক্সাই উঠতে দেয়, সে একা বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে। আর যদি ইন্টারমিডিয়েট আর ভার্সিটিতে কেউ যেতেও চায় তাহলে তো মান সম্মান গেল, এরকম হয় না? তো বাচ্চা নিচে নিচে তার জায়গায় অভিযোজন করে নিতে পারে, মিলিয়ে নিতে পারে, সে সেই জায়গায় যা যা করার তার ভিতরে সেই ক্ষমতাগুলো চলে আসে। আচরণের পৃথকীকরণ, সঙ্গে সঙ্গে প্রকৌশল
প্রাথমিক সামগ্রিক আচরণগুলি পৃথকীকরণ ঘটতে থাকে। প্রাথমিক মানে একদম প্রাইমারি লেভেলে যে আচরণগুলো থাকে সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হয় না? তারপরে সে পৃথক করতে পারে, বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে, খেলার মাঠে কেমন করতে হবে, শ্রেণীকক্ষে কেমন করতে হবে, এরকম আছে না? ঘরের ভিতর কেমন করতে হবে, তারপরে পরিবারের সবার সামনে একসঙ্গে কেমন করতে হবে, মায়ের সঙ্গে কেমন করা যায়, বাবার সঙ্গে। ছেলে যখন একটু বড় হয় তখন কি মাকে ইচ্ছা করলে খুব জড়ায় ধরতে পারে? আমাদের সময় পারতো না, এখনকার ছেলেরা ধরে। কিন্তু তারপরে দেখবেন যে যদি পারিবারিক শিক্ষাগুলোর ভিতরে থাকে যে না একটু ছেলেদেরকে দূরত্ব বজায় রাখছে ই করছে। আমাদের হাদিসেও আছে কথাটা, ছেলের একটা বয়সের পরে মায়ের সঙ্গে তার অ্যাটাচমেন্ট কেমন হবে, মেয়ের একটা এজের পরে তার অ্যাটাচমেন্ট কেমন হবে। একজন মেয়ে 9-10 পরে ইচ্ছা করলে বাবাকে আগের মতো আর জড়াই ধরতে পারছে না, অথচ এই বাবার কোলেই সে উঠতে থাকতো, তাই না? এই যে তার সময়ের সাথে সাথে তার আচরণের পৃথকীকরণ, এটা সে বুঝতে পারে না। এটাই হলো বিকাশের কথা বলা হচ্ছে। এরপরে দেখেন পর্যবেক্ষণ প্রক্রিয়া, এটাও সে পর্যবেক্ষণ করতে শিখে, তার সাথে কেমন ব্যবহার করছে, তার ভাষা কেমন হচ্ছে, সেগুলো পর্যবেক্ষণ করে কি করে, সেগুলোই ফিডব্যাক দেয় আমাদের। আমরা মাঝখান দিয়ে বলি আদব কায়দা, আমি আদব চাই কিন্তু আমি নিজে আদবের অভাব দেখাই, তাই না? যে বাচ্চা সকাল সন্ধ্যা বাবা মার ঝগড়ার ভিতরে মানুষ হয়, সে কি এই আদবটা শিখবে? আবার যেই বাচ্চা দেখে বাবা মাকে অসম্মান করে, সে বাচ্চা অন্য কাজকে সম্মান করতে পারবে? নিজের স্বামীকে পারবে না। তাহলে এই যে পর্যবেক্ষণের এই জিনিসটা, ওরা ছোট বয়সে চার যাবে। বংশগত পরিবেশ, এটা জিনগত কিছু জিনিস আমাদের এসে যায় না? জিনগত আছে না? যে ওর বাপ এরকম করতো, আমরা উদাহরণে বলি ওর দাদা এরকম করতো, ওর নানার এই স্বভাব ছিল। এই যে জিনিসগুলো, আবার ও এত লম্বা হয়েছে কেন, ওর বাপ মা তো খাটো, তখন বলবো ওই নানা ছিল বা দাদা ছিল, বলি তো। এই যে জিনগত যে দিকগুলো, এগুলো প্রকাশ পায় এবং সাথে সাথে পরিবেশে কিছু সক্রিয়তা থাকে। তাহলে দেখেন বিকাশ সদা পরিবর্তনশীল একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এর মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। এর উপর নির্ভর করে তার আচরণ, তার শিক্ষা ও তার কার্যকলাপ। তাহলে বিকাশটা আমাদের শিশুদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, ওর আসলে ঘড়িটা ঠিক। তো এখানে যদি কারোর কিছু বলার থাকে, 1 মিনিট, 1 মিনিট সময় দেবো, স্যার ক্লাসে আসবেন, বোঝা যাচ্ছে। মানে এখানে বোঝেন নাই এমন কিছু আছে? খুব কি দ্রুত করা হয়ে গেছে? এটা একটু দ্রুত করেছি এই কারণে যে আমরা এগুলো সব জানি, আমার জীবনেও ঘটেছে। হয়তো বা আমার জীবনের প্রথম 6 বছর বা 7 বছর আমার মনে নেই, তারপরের বিকাশ গুলো আমার সব মনে আছে, তারপরে ডেভেলপ গুলো আমার মনে আছে। প্রশ্নগুলো আমি একবারে শেষে দিই। প্রশ্ন করলেন এই যে বিকাশের বৈশিষ্ট্য আসবে, বর্ধন বিকাশ পরিণমনের সংজ্ঞা আসবে, পার্থক্য আসবে, তারপরে মানে এটা সম্পর্কে আপনার ধারণা কি কি আছে সেগুলো আপনি আপনার মতো করে লিখুন। বিএড মানে পর্যবেক্ষণ, ঠিক আছে? আপনি আপনার মতো করবেন। এই ধরনের প্রশ্নগুলো এই ইউনিট থেকে আসতে পারে। বিকাশের সাথে বর্ধনের কি বর্ধনের সম্পর্ক কি, বর্ধনের সাথে পরিণমনের সম্পর্ক কি, এগুলো লিখতে পারবো না আমরা? এইরকম টাইপেরই প্রশ্ন আসে, এত কঠিন কিছু আসে না। ঠিক আছে? 2 মার্কেরও আসে, 4 মার্কেরও আসে, এটা মাথায় রাখবেন। 4 মার্কের আসলে একটু বড় করে লিখবেন। 2 মার্কের যদি পার্থক্য আসে তাহলে 2 2 4টা লিখবেন, এই পাশে 2টা ওই পাশে 2টা। যদি 4 মার্কের হয় মিনিমাম 2 পাশে 6টা 6টা 12টা লিখবেন। কি কারণে? কারণ 4টা লিখলে 4 মার্ক দেওয়া যায় না। অনেকে অনেক লেখে, 8টা লেখে, 12টা লেখে। আপনি যদি সময় ওইভাবে মেসেজ করতে পারেন, লিখতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। একটুখানি হাজিরাটা নিয়ে নিব, যদি নিতে পারি না। কে কে আসছেন আজকে? 1 থেকে 10, 3, 7, 2, 1।